আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন এই বছরে আমাদের পথ চলা শুরু হোক এক রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের হাত ধরে। গল্প প্রেক্ষার পর্দায় আজ আপনাদের জন্য নিবেদন করছি এক হাড় হিম করা রহস্য কাহিনী, নীলকণ্ঠপুরের রহস্য। গল্পে উপস্থিত সমস্ত চরিত্র কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। গল্পটি শুধুমাত্র বিনোদন হিসাবেই গ্রহণ করবেন। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট আমাদের এই পথচলায় অনেক অনুপ্রাণিত করে। ধন্যবাদ। শুরু হতে চলেছে আজকের নিবেদন, নীলকণ্ঠপুরের রহস্য। জানেন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে জীবনটা খুব সোজাসাপটা। কাল কি খাবো, অফিসে বসের ঝাড়ি খাবো কিনা, কিংবা মাস শেষে পকেটে কটা টাকা থাকবে, এটাই আমাদের জগৎ। কিন্তু গত কয়েক বছর জয়দাদার সাথে থেকে একটা জিনিস বুঝেছি, পৃথিবীর এই শান্ত ওপরতলার নিচে এক একটা আগ্নেয়গিরি লুকিয়ে থাকে। আর সেই আগ্নেয়গিরির উপর যখন ভস্ম জমে, তখনই জন্ম নেয় রহস্য। আমি শুভ, জয়দাদার ছায়াসঙ্গী। জয়দাদাকে আপনারা হয়তো চেনেন না। জয়দাদার গোয়েন্দাগিরিতে খুব নাম ডাক আছে। জয়দাদা খুবই শান্ত প্রকৃতির, কথাও কম বলে, কিন্তু চোখে দৃষ্টি আর বুদ্ধি খুবই তীক্ষ্ণ। জয়দাদার কাছে তথ্য মানেই অস্ত্র। আর আমি একটু ছটফটে, হয়তো একটু ভীতুও। জয়দাদা প্রায়ই বলেন, শুভ, ভয় পাওয়াটা অপরাধ নয়, কিন্তু ভয়ের কাছে যুক্তি হারানোটা মহাপাপ। আজ আপনাদের নীলকণ্ঠপুরের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাব। এমন একটা ঘটনা যা আমাকে শিখিয়েছিল যে শ্বেতপাথরের মন্দিরেও কালো ছায়া বাসা বাঁধতে পারে। ঘটনাটা শুরু হয়েছিল একটা পৌষ মাসের বিষণ্ণ বিকেলে। জয়দাদার কলকাতার বাড়িতে তখন আমি চা বানাচ্ছিলাম। বাইরে ঝিরঝিরে বৃষ্টি। হঠাৎ ল্যান্ডলাইনটা বেজে উঠল। ফোনটা ধরতেই ওপার থেকে এক ভারী কিন্তু কাপা গলা ভেসে এলো। তিনি শশাঙ্কবাবু, বীরভূমের নীলকণ্ঠপুরের প্রাক্তন জমিদার পরিবারের বংশধর। কণ্ঠে প্রচণ্ড আতঙ্ক। শশাঙ্কবাবু বললেন, জয়বাবু, আমাদের নীলকণ্ঠ মহাদেব মন্দিরের গর্ভগৃহ থেকে মা পার্বতীর ৮০০ বছরের পুরনো নিরেট সোনার মূর্তি আর সেই রত্নখচিত মুকুটটা চুরি হয়ে গেছে। গ্রাম উত্তাল। আপনারা কি আসতে পারবেন? জয়দাদা ফোনটা রেখে শুধু আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসির মানে আমি জানি। তিনি বললেন, শুভ, ব্যাগ গুছিয়ে নাও। ইতিহাসে ধুলো জমেছে, আমাদের গিয়ে সেই ধুলো ঝাড়তে হবে। আমরা যখন নীলকণ্ঠপুরে পৌঁছলাম, তখন সূর্য পাটে বসছে। বীরভূম আর ঝাড়খণ্ডের সীমান্তে এই গ্রাম। লাল মাটির বুক চিরে আমাদের জিপটা যখন শাল পিয়ালের ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, আমার বুকের ভেতরটা কেমন জানি করছিল। জঙ্গলের গাছগুলো যেন একে অপরের কানে কানে আমাদের আগমনের খবর পৌঁছে দিচ্ছিল। গ্রামের পরিবেশ ছিল থমথমে। মন্দিরের সামনে তিল ধারণের জায়গা নেই। মানুষ চিৎকার করছে, কেউ কাঁদছে। সবার মনে একটাই ভয়, মা চলে গেছেন মানেই গ্রামে মহামারী আর ধ্বংস নেমে আসবে। পুলিশ ইন্সপেক্টর তন্ময় সান্যাল দলবল নিয়ে ঘটনাস্থলে ছিলেন। লোকটা দেখতে দীর্ঘদেহী, চোখে একটা অদ্ভুত কাঠিন্য। আমাদের দেখে তিনি একটু বাঁকা হাসলেন। আসুন জয়বাবু, কলকাতা থেকে ডিটেকটিভ এসেছে যখন, তখন আমরা পুলিশরা নিশ্চয়ই এখন অপদার্থ প্রমাণ হব, তাই তো? জয়দাদা ওনার কথায় কান্না দিয়ে সরাসরি মন্দিরের দিকে হাঁটলেন। মন্দিরের প্রবেশপথের কলাপসিবল গেট অক্ষত, গর্ভগৃহের তালার লিভারও ঠিক আছে, কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, কিন্তু সিংহাসন শূন্য। জয়দাদা পকেট থেকে তার সেই বিখ্যাত আতসী কাঁচটা বের করলেন। তিনি মেঝেতে হাঁটু গেড়ে বসে কিছু একটা দেখছিলেন। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। দাদা ফিসফিস করে বললেন, শুভ, লক্ষ্য করেছ এই মেঝেতে যে কাদার দাগ, তা লাল মাটি নয়, এটা নদীর পলি মাটি। আর এই পাথরের স্ল্যাবগুলোর জয়েন্টগুলো দেখো, কেমন যেন আলগা। সেদিন রাতে আমরা থাকলাম শশাঙ্কবাবুর বিশাল অট্টালিকায়। আমার ব্যক্তিগত জীবনে আমি খুব সাদামাটা মানুষ। কলকাতায় একটি মেয়েকে ভালোবাসি, রিয়া।
ভাবছিলাম ফিরে গিয়ে ওকে এই রহস্যের কথা বলবো, কিন্তু মন বলছিল এখান থেকে ফেরা এত সহজ হবে না। রাত যখন প্রায় 12টা, আমি জানালার ধারে বসেছিলাম। হঠাৎ দেখলাম শশাঙ্কবাবুর বিশাল বাগানের পেছনের দিকে একটা টর্চের আলো নড়ছে। কেউ একজন খুব সন্তর্পণে বনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার বুকের ধরফরানি বেড়ে গেল। জয় দাদাকে ডাকতে গিয়ে দেখি ওনার ঘর খালি। আমি একটা ছোট টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। বাগান পেরিয়ে বনের কিনারায় গিয়ে দেখলাম জয় দাদা দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ মানুষের সাথে, নাম ধনঞ্জয় মুর্মু। বৃদ্ধের চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। ধনঞ্জয় মুর্মু ভরা গলায় বললেন, বাবু, এ চুরি মানুষে করেনি। মা অসন্তুষ্ট হয়ে পাতাল পথে ফিরে গেছেন। এই মন্দিরের নিচে যে পুরনো নাগ সুড়ঙ্গ আছে, সেখানে রাজা মূর্তি লুকিয়ে রাখত। সেখান দিয়েই মা চলে গেছেন। জয়দাদা ধীরে বললেন, ধনঞ্জয় কাকা, পাতাল পথে সিঁড়ি আছে নিশ্চয়ই? আছে বাবু, কিন্তু সেই সুড়ঙ্গের বিষাক্ত বাতাসে মানুষের জ্ঞান থাকে না। পরদিন সকালে মন্দিরে গিয়ে জয়দাদা একটা অদ্ভুত কাজ করলেন। তিনি মন্দিরের ঘণ্টাটা বাজালেন না, বরং মন্দিরের পেছনের দেয়ালে যেখানে শ্যাওলা জমে আছে সেখানে হাত দিয়ে টোকা মারতে শুরু করলেন। টুং টুং করে এক একটা পাথর থেকে আলাদা আলাদা শব্দ আসছিল। হঠাৎ এক জায়গায় টোকা দিতেই ভেতর থেকে একটা গম্ভীর প্রতিধ্বনি এলো। জয়দাদা আমার দিকে তাকালেন। ওনার চোখ দুটো তখন তীক্ষ্ণ শিকারে বের হওয়া বাজের মতো। জয়দাদা বললেন, শুভ, আজ রাতটা তোমার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ হবে। তুমি কি তৈরি? আমি ঢোক গিললাম। জয়দাদা আমায় কিছু ইঞ্জেকশন আর অক্সিজেন মাস্কের মতো ছোট কিছু কিট গুছিয়ে নিতে বললেন। বিকেলে শশাঙ্কবাবু এসে আমাদের ভয় দেখালেন। জয়বাবু, বনের ভেতর আজ রাত থেকে ডাকাত পড়ার খবর আছে। আপনারা ঘরের বাইরে বেরোবেন না। জয়দাদা হেসে বললেন, ডাকাতকে ভয় নেই শশাঙ্কবাবু, ভয় তো তাদের যারা ভেকধারী। রাত ঠিক 2টো। পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। জয়দাদার আমি নিঃশব্দে মন্দিরে ঢুকলাম। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গের ঠিক পেছনে একটা বড় পাথরের স্ল্যাব ছিল। জয়দাদা সেটাকে লিভার দিয়ে চাড় দিতেই একটা বিকট ক্যাচ ক্যাচ শব্দ হল। পাথরটা সরে যেতেই নিচে এক অন্ধকার গহ্বর দেখা গেল। সেখান থেকে ভ্যাপসা পচা গন্ধ বেরিয়ে আসছিল। জয়দাদা অক্সিজেন মাস্কটা মুখে পড়ে আমাকেও পড়তে ইঙ্গিত করলেন। আমরা যখন নিচে নামছি, সিঁড়িগুলো শ্যাওলায় ভীষণ পিচ্ছিল। নিচে নামতেই দেখলাম এক বিশাল সুড়ঙ্গ, দেয়ালে মশালের পোড়া দাগ। কয়েক পা এগোতেই আমরা মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। আরে ধুর, ওই গোয়েন্দাটাকে কালকেই সরিয়ে দিতে হবে। লোকটা বেশি নাক গলাচ্ছে। চিন্তা করবেন না ইন্সপেক্টর, জয় সেনগুপ্ত এখান থেকে জীবিত ফিরবে না। আগে মূর্তিটা ট্রাকে তোলা হোক। আন্তর্জাতিক বাজারে এর দাম কয়েক কোটি। আমি পাশে তাকিয়ে দেখি জয়দাদাকে। ওনার চোয়াল শক্ত। তিনি পকেট থেকে একটা ছোট গ্যাজেট বের করলেন। ওটা আসলে একটা জিপিএস সিগন্যাল ট্রান্সমিটার। সুড়ঙ্গের শেষে একটা বড় চাঁতাল। সেখানে টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠল। মা পার্বতীর সেই অপূর্ব সোনার মূর্তিটাকে একটা কালো প্লাস্টিকে মোড়া হচ্ছে। পাশেই সেই রত্নখচিত মুকুটটা পড়ে আছে। তন্ময় সান্যাল আর শশাঙ্কবাবু হাসাহাসি করছেন। তাদের সাথে আরও 4 জন বন্দুকধারী লোক। হঠাৎ জয়দাদা অন্ধকার থেকে সোজা বেরিয়ে এলেন। আমি বাধ্য হয়ে ওনার পেছনে গেলাম। জয়দাদা বজ্রকণ্ঠে বললেন, চুরি করাটা সহজ শশাঙ্কবাবু, কিন্তু সেই পাপের বোঝা বইতে গেলে কাঁধটা শক্ত হতে হয়। তন্ময় সান্যাল চমকে গিয়ে কোমর থেকে পিস্তল বের করলেন। জয়বাবু, আপনি খুব বড় ভুল করলেন। এখানে আপনাদের বাঁচানোর কেউ নেই। আজ এই সুড়ঙ্গই হবে আপনাদের কবর। আমি ভয়ে রিয়ার মুখটা মনে করছিলাম। মনে হচ্ছিল আজই শেষ। কিন্তু জয়দাদা শান্ত ছিলেন। তিনি বললেন, তন্ময়বাবু, আপনি কি জানেন যে এই সুড়ঙ্গের ভেতর আপনার কথাগুলো অলরেডি রেকর্ড হয়ে হেডকোয়ার্টারে পৌঁছে গেছে? আর 5 মিনিটের মধ্যে পুলিশ বাহিনী এই জায়গাটা ঘিরে ফেলবে। মিথ্যে কথা বলে তন্ময় সান্যাল গুলি ছুড়লেন। কিন্তু জয়দাদা আগে থেকেই একটা পাথরের আড়ালে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
গুলির আওয়াজ সুড়ঙ্গে প্রতিধ্বনিত হতে লাগল। ঠিক তখনই সুড়ঙ্গের নদীর দিকের মুখ থেকে বিকট আওয়াজ হলো। পুলিশের বিশেষ বাহিনী টিয়ার গ্যাস ছড়তে শুরু করলো। পুরো সুড়ঙ্গ ধোঁয়ায় ভরে গেল। আমি কাশতে কাশতে অন্ধের মতো হাত রাখছিলাম। জয়দাদা তন্ময় সান্যালের উপর ঝাঁপিয়ে পড়লেন। ওনার সেই লাঠিটা দিয়ে তন্ময়বাবুর কবজিতে একটা আঘাত করতেই পিস্তলটা ছিটকে পড়ল। শশাঙ্কবাবু পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু গোয়েন্দা সেনগুপ্তর কাছে পালানো এত সহজ নয়। দাদা ওনার পা ধরিয়ে ল্যাং মারলেন। শশাঙ্কবাবু সজোরে মাটিতে পড়লেন। 10 মিনিটের মধ্যেই পুরো সুড়ঙ্গ পুলিশের দখলে এলো। বাঁশবেড়িয়ার জঙ্গল থেকে সিআইডি টিম এসে উপস্থিত হলো। ভোরবেলা যখন আমরা সুড়ঙ্গ থেকে বেরোলাম, নীলকণ্ঠপুরের আকাশটা তখন পরিষ্কার হয়ে গেছে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যাদের তারা ঈশ্বর বা রক্ষক মনে করত তারাই আসলে দস্যু। শশাঙ্কবাবু দেনায় ডুবেছিলেন, আর তন্ময় সান্যাল ছিল একজন কুখ্যাত চোরা কারবারি। মূর্তিটা যখন আবার মন্দিরে পুনঃস্থাপন করা হলো, সারা গ্রাম কেঁদে ফেলল। শ্রীনিবাস আচার্য জয়দাদার হাতে একটা আশীর্বাদী ফুল দিয়ে বললেন, বাবা, তুমি নীলকণ্ঠপুরের নীল বিষ শুষে নিলে। আমরা যখন জিপে ফিরছি, আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা, শশাঙ্কবাবু যে এতে জড়িত সেটা আপনি একদম প্রথম থেকে বুঝলেন কিভাবে? জয়দাদা জানালার বাইরে ধাবমান লাল মাটির দিকে তাকিয়ে বললেন, খুব সাধারণ শুভ। শশাঙ্কবাবু যখন আমাদের ডাকলেন তখন তিনি বলেছিলেন মূর্তি চুরি হয়েছে, কিন্তু তিনি একবারও বলেননি যে মন্দিরের কোথাও কোনো ভাঙচুর হয়নি। যে চুরির কথা রিপোর্ট করার আগেই জানতো যে ভেতরে ভাঙচুর হয়নি, তার কাছে নিশ্চয়ই চাবি ছিল, আর চাবি শশাঙ্কবাবুর কাছেই থাকার কথা। আমি অবাক হয়ে ওনার দিকে চেয়ে রইলাম। ছোট ছোট তথ্য, আর তার থেকেই এত বড় সত্যের আবিষ্কার। আমি শুভ, জয়দাদার সহকারী হিসেবে আজ এই ডায়েরিটা লিখছি। নীলকণ্ঠপুরের সেই রাত আমাকে অনেক কিছু শিখিয়েছে। মানুষের লোভ যে কত গভীর সুড়ঙ্গ খুঁড়তে পারে তা চোখের সামনে দেখলাম। এখন জিপটা হু হু করে কলকাতার দিকে এগোচ্ছে। জয়দাদা সামনের সিটে চোখ বন্ধ করে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। আমার ফোনে একটা মেসেজ এলো রিয়ার থেকে, কখন ফিরবে? আমি মনে মনে হাসলাম। রহস্য সমাধান করাটা হয়তো জয়দাদার কাজ, কিন্তু সাধারণ মানুষের জীবনে ফিরে আসার আনন্দটা শুধু আমারই। নীলকণ্ঠপুর হয়তো এবার শান্ত হবে, কিন্তু ওই মন্দিরের পাথরগুলো চিরকাল সাক্ষী হয়ে থাকবে মানুষের ভেতরেও এক একটা অন্ধকার সুড়ঙ্গ থাকে।